তো গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে তার আহত বোনকে কাঁধে নিয়ে হসপিটাল যাচ্ছিল। ছেলেটা বলতে থাকে, নেজুকো নেজুকো তোমার কিছু হবে না, আমি তোমাকে বাঁচাবো, তোমার বড় ভাই তোমাকে বাঁচাবে। এরপর সিন শিফট হয় আর আমরা একদিন আগের দৃশ্য দেখতে পাই। তানজিরো শহরে যাচ্ছিল কয়লা বিক্রি করার জন্য। তানজিরোর মা বলে, এত বরফের মধ্যে তোমার যাওয়ার দরকার নেই, কারণ রাস্তায় বিপদ হতে পারে। কিন্তু তানজিরো বলে, নতুন বছর আসতে চলেছে আর আমি চাই আমার পুরো পরিবার পেট ভরে খেতে পাক। তখনই তানজিরোর ছোট ভাই বোন তানজিরোর সাথে বাজারে যেতে চায়, কিন্তু তানজিরো এবং তানজিরোর মা তার ভাই বোনকে বোঝায় যে বাজারের রাস্তা অনেক দূরে, তাই তোমাদের আজ যাওয়া ঠিক হবে না, আর আজকে আমার আসতে অনেক দেরি হতে পারে। তখন তানজিরোর ভাই বোন সেটা বুঝতে পারে আর তানজিরো তাদেরকে বিদায় দিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাস্তায় তার বোন নেজুকোর সাথে দেখা হয়, যাকে আমরা গল্পের শুরুতে রক্তাক্ত অবস্থায় দেখেছিলাম। নেজুকো বলে, আমি ছোট ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে ও তোমার সাথে যেতে চাইতো। আসলে তানজিরোর বাবা কিছুদিন আগেই মারা গেছে, তাই পুরো সংসারের দায়িত্ব এখন তানজিরোর মাথায়। আর তানজিরোর প্রায় 6 ভাই বোন ছিল। এরপর তানজিরো বাজারে পৌঁছে কয়লা বিক্রি করতে শুরু করে, কিন্তু তখনই একটা লোক তানজিরোর কাছে এসে বলে, তানজিরো আমাকে বাঁচাও। এই মহিলা বলছে, আমি নাকি এই প্লেটটা ভেঙেছি, তুমি একটু এটার ঘ্রাণ নিয়ে বলো তো এটা কে ভেঙেছে। তখন তানজিরো সেটার ঘ্রাণ নিয়ে বলে, এটা তো একটা বিড়াল ভেঙেছে। আর এখান থেকে আমরা বুঝতে পারি তানজিরোর ঘ্রাণ শক্তি অনেক বেশি। লোকটা বলে, আমি তো আগেই বলেছিলাম এই প্লেটটা আমি ভাঙিনি। আর এখানে আমরা আরো একটা বিষয় জানতে পারি, এখানকার সবাই তানজিরোকে অনেক বিশ্বাস করে। কয়লা বিক্রি করতে করতে রাত হয়ে যায়, তাই তানজিরো রাতের বেলায় বাড়ি ফিরছিল। তখনই পাহাড়ে একজন লোক তানজিরোকে ডাক দিয়ে বলে, এত রাত্রে তোমার বাড়ি ফেরা ঠিক হবে না, তুমি আজকের রাতটা আমার ঘরে এসে থাকো। তানজিরো বলে, সমস্যা নেই, আমি যেতে পারবো। কিন্তু লোকটা রাগান্বিত অবস্থায় বলে, আমি তোমাকে কি বলছি তুমি বুঝতে পারছো না? রাতের বেলা ডেমনরা বের হয়। তানজিরো জিজ্ঞেস করে, আপনি কিরকম ডেমনের কথা বলছেন? আসলে তানজিরো তার জীবনে এখনো অব্দি কোনো ডেমন দেখতে পায়নি। লোকটা বলে, গত 1000 বছর ধরে ডেমনরা রাতের বেলা বের হয় আর মানুষকে মেরে তাদেরকে খেয়ে ফেলে। তানজিরো বলে, তাহলে আমরা এখনো ডেমনদের দেখতে পেলাম না কেন? লোকটা বলে, কারণ ডেমনদের মারার জন্য ডেমন স্লেয়ার রয়েছে, তারাই আমাদেরকে এখন অব্দি বাঁচিয়ে আসছে। যাই হোক, এবার তানজিরো রাতের বেলা ঘুমিয়ে পড়ে আর পরদিন সকালে সে আবারও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যখনই সে তার বাড়ির কাছাকাছি পৌঁছায় আর তখনই সে রক্তের ঘ্রাণ পেতে শুরু করে। তানজিরো তাড়াতাড়ি করে তার ঘরের সামনে চলে যায়, কিন্তু সে সেখানে গিয়ে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ কোনো একটা ডেমন তানজিরোদের মা ভাই বোনদেরকে নৃশংসভাবে মেরে ফেলেছে। তানজিরোর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। সে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তানজিরো খেয়াল করে তার ছোট বোন নেজুকো এখনো বেঁচে রয়েছে, তাই তানজিরো সঙ্গে সঙ্গেই তাকে হসপিটাল নিয়ে যাচ্ছিল। কিন্তু তানজিরো দৌড়াতে হাঁপিয়ে যায় এবং প্রচন্ড ঠান্ডার কারণে সে শ্বাস নিতে পারছিল না। তখনই আমরা দেখতে পাই নেজুকো আস্তে আস্তে ডেমন বা রাক্ষসে পরিণত হচ্ছিল আর তারা দুজন সে পাহাড় থেকে একেবারে নিচে পড়ে যায়, কিন্তু বরফের কারণে তারা বেঁচে যায়। কিন্তু তখনই তানজিরো দেখতে পায় নেজুকো তার নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে। তানজিরো বলে, নেজুকো তোমাকে হাঁটতে হবে না, আমি তোমাকে হসপিটাল নিয়ে যাব। কিন্তু তখনই রাক্ষসে পরিণত হওয়া নেজুকো তানজিরোর উপর হামলা করে দেয়। তানজিরো দেখতে পায় নেজুকো একটা রাক্ষসে পরিণত হয়ে গেছে। তানজিরো নেজুকোকে থামাতে পারছিল না, কারণ নেজুকো অনেক শক্তিশালী হয়ে গেছিল, এমনকি তার শরীরও আগের থেকে অনেক বড় হয়ে গেছে। তানজিরো কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, কারণ তোমরা যখন এত কষ্টে মারা যাচ্ছিলে তখন আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, আমি কাউকে বাঁচাতে পারলাম না, তবে আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে ডেমন হতে দেব না, তুমি আমার উপর একটু ভরসা রাখো। এগুলো শুনে নেজুকো কাঁদতে শুরু করে। আর ঠিক তখনই কোথা থেকে একটা ছেলে এসে নেজুকোর উপর হামলা করে দেয়, তবে তানজিরো নেজুকোকে বাঁচিয়ে নেয়। ছেলেটা বলে, তুমি এই ডেমনটাকে কেন বাঁচাচ্ছ, ও তো তোমাকেও খেয়ে ফেলবে। ছেলেটা নেজুকোকে ধরে ফেলে আর বলে, আমার কাজ হলো ডেমনদের ধরে তাদেরকে মেরে ফেলা, এর মানে এরাই হলো ডেমন স্লেয়ার। তানজিরো বলে, নেজুকো কাউকে মারেনি, এমনকি আমি আমার ঘরে একটা অজানা গন্ধ পেয়েছি, আর আমার মনে হয় সেই লোকই আমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে, আর আমি এটাও জানি না নেজুকো কিভাবে ডেমন হয়ে গেছে। ছেলেটা বলে, ডেমনরা তোমার বোনের উপর হামলা করেছে, ফলে ডেমনদের রক্ত তোমার বোনের শরীরে চলে গেছে, আর এই কারণেই তোমার বোন রাক্ষস হয়ে গেছে। ডেমনরা এইভাবেই তাদের দল ভারী করে। তানজিরো বলে, প্লিজ ওকে ছেড়ে দিন। ছেলেটা বলে, এটা তুমি বলছো, কারণ একটু আগেই ও তো তোমাকে মারতে যাচ্ছিল। তানজিরো বলে, নেজুকো ভালো করে জানে যে আমি ওর বড় ভাই, আর ও আমার উপর হামলা করবে না, দয়া করে আপনি ওকে মারবেন না, আমি অবশ্যই একটা রাস্তা বের করব, ওকে রাক্ষস থেকে আমি মানুষে পরিণত করার চেষ্টা করব। আর তানজিরো এক প্রকার তার বোনের জীবন ভিক্ষা চাচ্ছিল। ছেলেটা বলে, যে একবার ডেমনে পরিণত হয় তাকে মানুষে পরিণত করা একদমই সম্ভব নয়, আর আমি যদি তোকে ছেড়ে দিই তাহলে তুমিও একটা রাক্ষসে পরিণত হয়ে যাবে, আর তোমার বোন যদি একটা রাক্ষস থেকে মানুষে পরিণত হতেও পারে তাহলে সেটার সমাধান সেই রাক্ষসদের কাছেই রয়েছে, কিন্তু ডেমনরা তো তোমাকে সাহায্য করবে না, আর তুমি অনেক দুর্বল, তুমি সেটা কখনোই করতে পারবে না। আর এটা বলেই ছেলেটা নেজুকোকে মারতে যাচ্ছিল, আর তখনই তানজিরো কোনো উপায় না পেয়ে সেই ছেলেটার উপর হামলা করে দেয়। তবে ছেলেটা তানজিরোকে একটা আঘাত করেই তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু তখনই আকাশ থেকে একটা কুড়াল এসে একটুর জন্য ছেলেটার মাথায় লাগেনি, আর তানজিরো এরকম চালাকি দেখে ছেলেটা অবাক হয়ে যায়। আসলে তানজিরো ছেলেটার উপর হামলা করার আগে কুড়ালটা আকাশে ছুঁড়ে মেরেছিল, যাতে কুড়ালটা ছেলেটার গায়ে এসে লাগে। আর তখনই নেজুকো ছেলেটার উপর আক্রমণ করে দেয়। নেজুকো তানজিরোর দিকে যেতে থাকে। ছেলেটা ভাবে নেজুকো হয়তো তানজিরোকে মারতে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো নেজুকো তানজিরোকে বাঁচাচ্ছিল। ছেলেটা তো অবাক হয়ে যায়, কারণ ডেমনদের কাজ হলো মানুষদেরকে খাওয়া,
কিন্তু নেজুকো তানজিরোকে কেন বাঁচাচ্ছে? ছেলেটা ভাবে এই ডেমনটা হয়তো অন্য রকমের। নেজুকো ছেলেটার উপর আবারও হামলা করে দেয়, তবে ছেলেটা নেজুকোকে আর আক্রমণ না করে তাকে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর তানজিরো যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় নেজুকো তার পাশেই শুয়ে রয়েছে। ছেলেটা বলে, ও তুমি উঠে গেছো, এখনই তুমি মাউন্ট সাগিরি পর্বতের দিকে চলে যাও, আর সেখানে তুমি একটা লোককে পাবে যার নাম হলো উরুকোদাকি, আর তুমি তাকে বলো যে আমি মানে তোমিউকা তোমাকে তার কাছে পাঠিয়েছে। আর আরেকটা কথা, এখন আকাশে মেঘ রয়েছে তাই তোমার বোনের কিছুই হচ্ছে না, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, তোমার বোন যেন সূর্যের আলোতে না বের হয়। এটা বলে তোমিউকা সেখান থেকে চলে যায়। এরপর তানজিরো তার পরিবারের শেষ কাজ সম্পন্ন করে মাউন্ট সাগিরি পর্বতের দিকে রওনা দেয়। এরপর আমরা দেখতে পাই তানজিরো একটা লোকের কাছ থেকে একটা ভাঙা ঝুড়ি এবং কিছু বাঁশ নিয়ে আসে এবং সেগুলো দিয়ে নেজুকোকে রোদের হাত থেকে বাঁচানোর জন্য সেই ঝুড়িটাকে ঠিক করতে থাকে। সেটা ঠিক হওয়ার পর তানজিরো নেজুকোকে সেই ঝুড়িটার ভিতর বসতে বলে, কিন্তু তানজিরো খেয়াল করে সেই ছোট নেজুকো এখন অনেক বড় হয়ে গিয়েছে। তবে নেজুকো সেটার ভিতর কোনোভাবে অ্যাডজাস্ট করে বসে পড়ে। এরপর তানজিরো একজনের কাছে রাস্তা জিজ্ঞেস করে মাউন্ট সাগিরির দিকে রওনা দেয়। হাঁটতে হাঁটতে রাত হয়ে যায়। তানজিরো যখন একটা ঘরের কাছে পৌঁছে সে আবারও সেই রক্তের ঘ্রাণ পেতে শুরু করে, তাই সে সঙ্গে সঙ্গেই সেখানে চলে যায়। আর সে দেখতে পায় একটা ডেমন সেখানকার সকল মানুষকে মেরে তাদেরকে খেয়ে ফেলছিল। এটা দেখে তানজিরো তো প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তানজিরো এই প্রথম কোনো ডেমনকে তার নিজ চোখে দেখেছে। ডেমনটা বলতে থাকে, এটা হলো আমার এলাকা, আমার এলাকায় যে আসবে তার অবস্থা একই রকম হবে। এটা বলেই ডেমনটা তানজিরোর উপর হামলা করে দেয়। এদিকে আমরা দেখতে পাই নেজুকো রক্তাক্ত মানুষ দেখে সে লোভ সামলাতে পারছিল না, কারণ সেও তো একটা ডেমন। তানজিরো সে ডেমনটার সাথে লড়াই করতে থাকে, তবে তানজিরোর চিৎকার শুনে নেজুকো দৌড়ে এসে সেই ডেমনটার মাথায় লাথি মেরে পুরো শরীর থেকে তার মাথা আলাদা করে ফেলে। তখন ডেমনটা বলে, তুমি একটা রাক্ষস হয়ে একটা মানুষকে কিভাবে সাহায্য করছো? ডেমনটা তার মাথা ছাড়াই তানজিরোর উপর আবারও হামলা করে দেয়, তবে নেজুকো সেটাকে আবারও একটা কিক মেরে দূরে সরিয়ে দেয়। তানজিরো তো অবাক হয়ে যায়, সেভাবে ডেমনটা তার মাথা ছাড়া কিভাবে হাঁটতে পারছে। তখনই আমরা দেখতে পাই ডেমনটার মাথার দুই পাশ থেকে দুটো হাত বেরিয়ে আসে, আর সে আবারও তানজিরোর উপর হামলা করে দেয়। এইদিকে ডেমনটার শরীর সে নেজুকোকে মারতে থাকে। তানজিরো ডেমনটার সাথে লড়াই করতে করতে তার মাথা দিয়ে ডেমনটার মাথায় সজোরে একটা আঘাত করে, আর একটা কুড়াল দিয়ে সে ডেমনটার মাথাটাকে একটা গাছের সাথে আটকে দেয়। এরপর তানজিরো তার বোনকে বাঁচাতে যায়। তানজিরো গিয়ে দেখতে পায় ডেমনটা নেজুকোকে এখনো মারছিল, তাই তানজিরো ডেমনটার শরীরটাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তানজিরো সেও পাহাড় থেকে পড়ে যাচ্ছিল। কিন্তু তখনই নেজুকো তানজিরোকে বাঁচিয়ে নেয়, আর ডেমনটার শরীরটা হয়তো নিচে পড়ে মরে যায়। ফলে এইদিকে ডেমনটার মাথাটাও অজ্ঞান হয়ে যায়। এবার তানজিরো একটা ছুরি দিয়ে সেই ডেমনটার মাথাটাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই তার পেছন থেকে একটা লোক এসে বলে, তুমি এটাকে এই ছুরি দিয়ে মারতে পারবে না। তানজিরো বলে, তাহলে আমি এটাকে কিভাবে মারবো? লোকটা বলে, সেটা তুমি নিজেই ভেবে নাও। এবার তানজিরো একটা পাথর নেয়, কিন্তু তানজিরো সেই ডেমনটাকে মারতেই পারছিল না। তখন লোকটা মনে মনে ভাবে এই ছেলেটা কতটা দয়ালু, ওর সামনে একটা ডেমন রয়েছে তবুও ওটাকে মারতে পারছে না, ও এটার প্রতি দয়া দেখাচ্ছে। আর ঠিক তখনই সকাল হয়ে যায়, আর একটু সূর্যের আলো লাগা মাত্রই সেই ডেমনটার মাথা জ্বলে পুরো শেষ হয়ে যায়। এটা দেখে তানজিরো তো অবাক হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে নেজুকোকে খুঁজতে থাকে, কারণ নেজুকো তো একটা ডেমন। তবে তানজিরো নেজুকোকে সেই ঘরটার ভিতরে সেফলি খুঁজে পায়, তাই তানজিরো একটু নিশ্চিন্ত হয়। এবার তানজিরো সেই লোকটাকে খুঁজতে থাকে। তানজিরো যখন বাইরে আসে সে দেখতে পায় সেই লোকটা এখানকার যত মানুষ মারা গেছে সবার শেষ কার্য সম্পন্ন করছিল। এবার সেই লোকটা তানজিরোকে বলে, আমার নাম হলো উরুকোদাকি, তোমাকে কি তোমিউকা পাঠিয়েছে? তানজিরো বলে, হ্যাঁ আমাকে সেই পাঠিয়েছে। লোকটা তানজিরোকে জিজ্ঞেস করে, তোমার বোন যখন কোনো মানুষকে খেয়ে ফেলবে তখন তুমি কি করবে? তানজিরো এটার কোনো উত্তরই দিতে পারে না। তখন লোকটা তানজিরোকে কষে একটা থাপ্পড় মারে আর বলে, তুমি সময় মতো কোনো সিদ্ধান্ত নিতে পারো না, আর এই কারণেই তুমি সকাল হওয়ার আগে ওই ডেমনটাকে মারতে পারোনি। তো এখন তুমি দুটা কাজই করতে পারো, তোমার বোন যখন কোনো মানুষকে মেরে ফেলবে তখন প্রথমে তুমি তোমার বোনকে মারবে, এরপরে তুমি তোমার নিজেকে মেরে ফেলবে, আর দ্বিতীয়ত তুমি এগুলো হতেই দেবে না। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? তানজিরো বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। লোকটা বলে, আমি তোমার একটা পরীক্ষা নেব, আমি এটা দেখতে চাই যে ডেমন স্লেয়ার স্কোয়াডে জায়গা করে নেওয়ার মতো যোগ্যতা তোমার আছে কিনা। এখন তুমি তোমার বোনকে নিয়ে আমার সাথে চলো। এরপর তানজিরো আর সেই লোকটা দৌড়তে সেই লোকটার ঘরের কাছে পৌঁছে যায়। তানজিরো দৌড়তে হাঁপিয়ে যায়। তানজিরো ভাবে এটাই হয়তো তার পরীক্ষা ছিল। তানজিরো জিজ্ঞেস করে, এবার কি আপনি আমাকে শেখাবেন? উরুকোদাকি বলে, তোমার পরীক্ষা তো সবেমাত্র শুরু হবে। এরপর উরুকোদাকি এবং তানজিরো সেই পাহাড়ের উপর পৌঁছে যায়। চারপাশে প্রচুর অন্ধকার ছিল এবং পাহাড় অনেক উঁচু হওয়ার কারণে সেখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন উরুকোদাকি তানজিরোকে বলে, এই পাহাড় থেকে সকাল হওয়ার আগে তোমাকে আমার ঘরের সামনে পৌঁছাতে হবে। এটা বলে উরুকোদাকি গায়েব হয়ে যায়। তানজিরো মনে মনে ভাবে, এটা তো আমার জন্য খুবই সহজ, আমি উরুকোদাকির ঘ্রাণ শুকিয়ে তার ঘর অব্দি পৌঁছে যাব। তানজিরো এবার পাহাড় থেকে নামতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই তানজিরো একটা ট্রাপের ভিতর ফেসে যায়। তানজিরো এবার বুঝতে পারে তার আসল পরীক্ষা তো এগুলোই, তাকে এই পাহাড়ের শত শত ফাঁদ থেকে বের হয়ে সেই ঘর অব্দি পৌঁছাতে হবে। কিন্তু তানজিরো ঠিকভাবে শ্বাস নিতে পারছিল না। তানজিরো বারবার সেই ফাঁদগুলোতে ফেসে যাচ্ছিল, কিন্তু তবুও তানজিরো হার মানে না। তানজিরো সেখানকার সকল ট্র্যাপগুলো পার করে সকাল হওয়ার আগেই সে ঘর অব্দি পৌঁছে যায়।
কিন্তু তানজিরো সারা শরীরে চোটের দাগে ভরে যায়। উরুকোদাকি তানজিরোকে দেখে বলে, আজকে হতে আমি তোমাকে শেখাবো। এবার উরুকোদাকি ডেমন স্লেয়ারদের বিষয়ে বলে। ডেমন স্লেয়ার হলো এক ধরনের অর্গানাইজেশন, যারা গত 1000 বছর ধরে ডেমনদের মেরে আসছিল, কিন্তু এখানকার সরকার তাদেরকে মানে না। সে আরো বলে, ডেমনদের উৎপত্তি কিভাবে হয়েছে এটা আমরা জানি না, তবে ডেমনরা আহত হলে তারা সেটা খুবই তাড়াতাড়ি ঠিক করে নিতে পারে। মানে তাদের হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তারা সেটাকে আবারও রিজেনারেট করতে পারে। কিন্তু ডেমন স্লেয়াররা মানুষ হওয়ার কারণে ডেমনদের মতো তাদের ক্ষত তাড়াতাড়ি ঠিক করতে পারে না। কিন্তু তবুও এই ডেমন স্লেয়াররা ডেমনদের বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষদের বাঁচিয়ে আসছে। আর ডেমনদের সবচেয়ে প্রিয় খাবার হলো মানুষ। এদেরকে শুধু সূর্যের আলো এবং স্পেশাল কিছু তরোয়ার দিয়ে মারা যায়। উরুকোদাকি আরো বলে, আমি হলাম একজন ট্রেনার যে সাধারণ মানুষকে ডেমন স্লেয়ারদের জন্য ট্রেনিং দিয়ে থাকে। তবে আমার মতো আরো অনেক ট্রেনার রয়েছে যারা ভিন্ন ভিন্ন ভাবে ট্রেনিং দিয়ে থাকে। তবে তোমাকে ডেমন স্লেয়ার স্কোয়াডে যুক্ত হওয়ার জন্য ফাইনাল সিলেকশনে টিকে থাকতে হবে, যেটা হবে মাউন্ট ফুজিতে। আর এগুলোর মধ্যেই তানজিরো ট্রেনিং শুরু হয়ে যায়। যতই দিন যাচ্ছিল তানজিরো ধীরে ধীরে খুবই দক্ষ হয়ে যাচ্ছিল। এখন সে সেই ট্র্যাপগুলোকে খুবই সহজেই পার করতে পারে। যত দিন যাচ্ছিল তানজিরো ট্রেনিং ততই কঠিন হচ্ছিল। ট্রেনিং এত পরিমাণ কঠিন ছিল যে তানজিরো একবার ভাবতে থাকে যে এই লোকটা হয়তো আমাকে মারতে চায়। এবার তানজিরো তলোয়ার চালানো শেখে। প্রতিদিন সে তলোয়ার নিয়ে প্র্যাকটিস করতে থাকে। 500 বার তলোয়ার চালানোর পর উরুকোদাকি আরো 500 বার তলোয়ার চালাতে বলে। আর উরুকোদাকি তানজিরোকে এটাও বলে রাখে, যদি তুমি তলোয়ার ভেঙে ফেলো তাহলে আমি তোমার হাড্ডিও ভেঙে ফেলবো। তানজিরোর অবস্থা এমন হয়েছিল যে সে পারলে এখন বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এবার উরুকোদাকি তানজিরোকে বলে, আমি তোমাকে সমস্ত ফর্ম মানে পুরো 10টা ফর্মই শেখাবো। তবে প্রথমে আমরা শুরু করব গভীর শ্বাস দিয়ে, যেটা তোমার শরীরকে অনেক হিলিং করবে। কিন্তু তানজিরো প্রচুর পরিমাণ ভুল করতে থাকে। একবার তো উরুকোদাকি তানজিরোকে ঝর্ণার উপর থেকে লাথি মেরে ফেলে দেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই নেজুকো গত 6 মাস ধরে এখনো ঘুমিয়ে রয়েছে। কিন্তু এটা কি কারণে হচ্ছে সেটা তারা কোনোভাবেই বুঝতে পারছিল না। তারা নেজুকোকে ডাক্তারও দেখায়, কিন্তু ডাক্তারও কোনো সমাধান বের করতে পারছিল না। তানজিরো সবসময় নেজুকোকে নিয়ে চিন্তায় থাকে। সেভাবে একদিন সকালে উঠে যদি আমি দেখি নেজুকো আর বেঁচে নেই তাহলে কি হবে। এরকম চলতে চলতে আরো একটা বছর কেটে যায়। উরুকোদাকি তানজিরোকে বলে, আমি যে শেখাতে পারতাম আমি তোমাকে সেগুলো সবই শিখিয়ে ফেলেছি। এখন তোমাকে শেষ আরেকটা পরীক্ষা দিতে হবে। সেটা যদি তুমি পার করতে পারো তাহলে তুমি পরবর্তী লেভেলে যেতে পারবে। উরুকোদাকি তানজিরোকে একটা বিশাল পাথরের সামনে নিয়ে আসে আর বলে, তুমি যদি তোমার তলোয়ার দিয়ে এই পুরো পাথরটাকে দুভাগে বিভক্ত করতে পারো তাহলে আমি তোমাকে ফাইনাল সিলেকশনে যাওয়ার অনুমতি দেবো। এগুলো বলে উরুকোদাকি সেখান থেকে চলে যায়। তানজিরো ভাবতে থাকে একটা তলোয়ার দিয়ে সে এত বড় পাথর কিভাবে কাটবে। তানজিরো প্রতিদিন সেই পাথরটাকে কাটার চেষ্টা করে। এরকম চলতে চলতে আরো 6 মাস কেটে যায়। এখনো তানজিরো সেই পাথরটাকে কোনোভাবেই কাটতে পারছিল না। আর তখনই সেখানে একটা ছেলে আসে, যেও উরুকোদাকির মতো একটা মাস্ক পরা ছিল। আর এই ছেলেটার নাম ছিল সাবিতো। সে তানজিরোকে বলে, তুমি খুবই দুর্বল, তোমার ডেমন স্লেয়ার হওয়ার মতো কোনো যোগ্যতাই নেই। আর এটা বলে সে তানজিরোকে চ্যালেঞ্জ করে। তানজিরো বলে, তোমার আঘাত লাগতে পারে। ছেলেটা হাসতে হাসতে বলে, তুমি তো আমাকে ছুতেও পারবে না, তুমি আমাকে দেখাও যে তুমি গত 1.5 বছরে কি শিখেছো। আর এটা বলে ছেলেটা তানজিরোর উপর হামলা করে দেয়। ছেলেটা তানজিরোকে বলে সে অনেক আগেই এরকম পাথর কেটেছে। আর আমরা দেখতে পাই তানজিরো খুবই বাজেভাবে হেরে যায়। ছেলেটা বলে, গত 1.5 বছরে তুমি কিছুই শিখোনি, তুমি শুধু মুখস্থ করেছো, তোমার শরীর সে আগের মতো দুর্বলই রয়ে গেছে। এটা বলে ছেলেটা তানজিরোকে অজ্ঞান করে ফেলে। আর সেখানে একটা মেয়েও ছিল, সেই মেয়েটার কাছেই তানজিরোকে রেখে যায়। এরপর তানজিরো যখন জ্ঞান ফিরে, তানজিরো সেই মেয়েটাকে বলে, তুমি কি সেই ছেলেটাকে দেখেছো? ছেলেটা কতটা দক্ষ, আমিও ওর মতো হতে চাই। মেয়েটা বলে, এই জন্যই তো আমি এখানে এসেছি। আর এই মেয়েটার নাম হলো মাকামো। এরপর মাকামো তানজিরো সেই ভুলগুলো শুধরে থাকে, সে তানজিরোকে গাইড করতে থাকে। তখন আমরা জানতে পারি সাবিতো এবং মাকামো অনাথ ছিল, আর এদেরকে উরুকোদাকিই পেলেছে। মাকামো তানজিরোকে বলে, তোমাকে আমাদের মতো আরো অনেক ছেলে মেয়ে দেখছে। মাকামো তানজিরোকে গাইড করতে করতে আরো 6 মাস কেটে যায়। এবার তানজিরো সাবিতোকে চ্যালেঞ্জ করে। তবে এবার আমরা দেখতে পাই সাবিতো তানজিরোকে হিট করার আগেই তানজিরো সাবিতোকে হিট করে ফেলে। ফলে সাবিতোর মাস্ক মাঝখান থেকে কেটে যায়। আর আমরা দেখতে পাই সাবিতো হাসছিল। আর তখনই সাবিতো এবং মাকামো সেখান থেকে গায়েব হয়ে যায়। আর তখনই তানজিরো দেখতে পায় সেই বিশাল বড় পাথরটা পুরো মাঝখান থেকে দুভাগ হয়ে গেছে। এর মানে সাবিতো এবং মাকামো তানজিরোকে এই পাথরটা কাটতে সাহায্য করতেই এসেছিল। তানজিরো মনে মনে ভাবতে থাকে, আমি ওপেনিং থ্রেডটা ধরতে পেরেছি বিধায় আমি এই পাথরটা কাটতে পেরেছি, যেটা আমাকে বলে দেয় আমাকে কখন এবং কোথায় হামলা করতে হবে। এটার মাধ্যমে আমি জানতে পারি যে আমার অপোনেন্টের দুর্বলতা কোথায় রয়েছে, আর আমি সেখানেই হামলা করে দিই। তখনই সেখানে উরুকোদাকি চলে আসে, আর এগুলো দেখে সে অবাক হয়ে যায়। উরুকোদাকি বলে, আমার কোনো উদ্দেশ্যই ছিল না যে আমি তোমাকে ফাইনাল সিলেকশনে পাঠাবো, কারণ আমি আর কোনো বাচ্চাকে মরতে দেখতে পারবো না। আমি ভেবেছিলাম তুমি হয়তো এই পাথরটা কখনোই কাটতে পারবে না, তবে তুমি সেটা করে দেখিয়েছো। এটা নিয়ে আমি তোমার উপর গর্বিত। এগুলো শুনে তানজিরোর চোখে পানি চলে আসে। উরুকোদাকি বলে, এখন তোমার কাজ হলো ফাইনাল সিলেকশন থেকে বেঁচে ফেরা। আমি আর তোমার বোন তোমার জন্য অপেক্ষা করব। এরপর রাতে যখন তানজিরো ফাইনাল সিলেকশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন উরুকোদাকি বলে, একটা কথা মনে রাখবে, ডেমনরা যত মানুষ খায় ওরা অতটাই পাওয়ারফুল হয়। এমনকি কিছু কিছু ডেমন আছে যারা ম্যাজিক্যাল পাওয়ার ইউজ
করে, তাই তুমি এই মাস্কটা রাখো, যেটা তোমাকে ওই সকল ম্যাজিক্যাল পাওয়ার থেকে বাঁচাবে। এর পরের দিন সকালে তানজিরো তার বোন এবং উরুকোতাকির থেকে বিদায় নিয়ে ফাইনাল সিলেকশনের উদ্দেশ্যে রওনা দেয়। তবে যাওয়ার আগে তানজিরো উরুকোতাকিকে বলে, আপনি সাবিত এবং মোকামাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দেবেন। এটা শুনে উরুকোতাকি তো অবাক হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, তানজিরো ওই মারা যাওয়া দুটো বাচ্চার কথা কিভাবে জানলো। রাত হওয়ার আগেই তানজিরো মাউন্ট ফুজি পাহাড়ে পৌঁছে যায়। সেখানে ফাইনাল সিলেকশনে অংশগ্রহণ করার জন্য আরো অনেক এসেছিল। তখনই দুটো মেয়ে তাদের সবাইকে বলে, রাত হওয়ার সাথে সাথেই আপনাদের ফাইনাল সিলেকশন শুরু হয়ে যাবে। এই মাউন্ট ফুজি পাহাড়ে হাজার হাজার ডেমনকে ভিস্টোরিয়া ব্লমস এর মাধ্যমে আটকে রাখা হয়েছে, যারা খুবই হিংস্র এবং অনেক ক্ষুধার্ত। আপনাদের এই রাক্ষসগুলোর হাত থেকে আগামী 7 দিন বেঁচে থাকতে হবে, তাহলেই আপনারা ফাইনাল সিলেকশন পর্ব পার করতে পারবেন। এরই মধ্যে শুরু হয়ে যায় ফাইনাল সিলেকশন পর্ব। সবাই যার যার মতো জঙ্গলের ভিতর চলে যায়। তানজিরো মনে মনে বলতে থাকে, আমাকে শুধু রাতের বেলায় ডেমনদের হাত থেকে বেঁচে থাকতে হবে, সকাল হলে তো সূর্যের আলোতে এগুলো এমনি মারা যাবে। তখনই তানজিরো একটা ডেমনের গন্ধ পায়, তাই সে সঙ্গে সঙ্গে সেটাকে খুঁজতে থাকে। তখনই সেই ডেমনটা তানজিরোর উপর হামলা করে দেয়। তবে তানজিরো নিজের দক্ষতা দেখিয়ে সেখান থেকে বেঁচে যায়। তখন আমরা দেখতে পাই দুটো ডেমন নিজেদের মধ্যে মারামারি করছিল। একজন বলছিল আমি ওকে খাবো, আরেকজন বলছিল আমি ওকে খাবো। এটা বলে সেই দুটো ডেমন একসঙ্গে তানজিরোর উপর হামলা করে দেয়। তবে তানজিরো তার স্পেশাল তলোয়ার দিয়ে সেই ডেমন দুটার মাথা তাদের শরীর থেকে আলাদা করে ফেলে, আর সঙ্গে সঙ্গে সেই ডেমন দুটো সেখানেই শেষ হয়ে যায়। আমরা জানতে পারি এই তলোয়ারটা উরুকোতাকি তানজিরোকে দিয়েছিল, আর সে বলেছিল এই তলোয়ারটা খুব স্পেশাল একটা স্টিল দিয়ে তৈরি, যেটা সূর্যের আলো নিজের ভিতর অ্যাবজর্ব করে নেয়। আর এই তলোয়ারকে নিচেরিন তলোয়ার বলে। আর রাক্ষসের সবচেয়ে দুর্বল পয়েন্ট হলো তাদের গলা। এদিকে তানজিরো তখনই একটা ছেলের আওয়াজ শুনতে পায়, তাই সে যখন সেখানে যায় সে দেখতে পায় সেখানে বিশাল বড় একটা ডেমন রয়েছে। এটা দেখে তানজিরোর অবস্থা তো পুরোপুরি খারাপ হয়ে যায়। ডেমনটার হাতে একটা ছেলের লাশ ছিল। ডেমনটা সেই ছেলেটার লাশটাকে পুরোপুরি গিলে ফেলে, আর আমরা দেখতে পাই ডেমনটা আরো শক্তিশালী হয়ে যায়। তখনই ডেমনটা সেই ছেলেটার উপর হামলা করে দেয়। তবে তানজিরো ছেলেটাকে বাঁচানোর জন্য ডেমনটার হাতটাই কেটে ফেলে, কিন্তু মুহূর্তের মধ্যে ডেমনটা তার হাতটাকে আবারও রিজেনারেট করে ফেলে। ডেমনটা হাসতে হাসতে বলে, দেখো কে এসেছে, আবারও সেই মাস্ক পরা একটা ছেলে। তানজিরো ডেমনটার কোনো কথাই বুঝতে পারছিল না। ডেমনটা তানজিরোকে জিজ্ঞেস করে এটা কত সাল চলছে। তানজিরো বলে 1914 সাল। এটা শুনে ডেমনটা প্রচন্ড রেগে যায়। সে বলে, আমি এত সময় ধরে এখানে আটকে রয়েছি, উরুকোতাকি আমি তোমাকে ছাড়বো না। তানজিরো বলে, উরুকোতাকি? ডেমনটা বলে, হ্যাঁ, উরুকোতাকি আমাকে এখানে আটকে রেখেছে, আর আমি সেই সময় হতে এখন অব্দি প্রায় 50-এর উপর মানুষ খেয়েছি, আর তার মধ্যে 13 জনই তো উরুকোতাকির শিষ্য ছিল। এটা শুনে তানজিরো আরো চমকে যায়। ডেমনটা বলে, সেই 13 জনের মধ্যে শুধু 2 জনই একটু শক্তিশালী ছিল। একজনের চুল ছিল একটু হলদে রঙের, যে তাদের সবার মধ্যে সবচাইতে শক্তিশালী ছিল। আর একটা ছোট মেয়ে ছিল, সে তো বেশি শক্তিশালী ছিল না, কিন্তু সে অনেক দ্রুত দৌড়াতো। ডেমনটার পুরো বর্ণনা শুনে তানজিরো পুরোপুরি চমকে যায়, কারণ ডেমনটা যাদের কথা বলছি সেটা তো সাবিত এবং মাকামার সাথে পুরোপুরি মিলে যায়। এবার তানজিরো বুঝতে পারে যে সাবিত এবং মাকামা আগেই মারা গেছে। এর মানে তানজিরো যে সাবিত এবং মাকামাকে দেখেছিল তারা ছিল সাবিত এবং মাকামার আত্মা। ডেমনটা আরো বলে, উরুকোতাকির সকল শিষ্যর কাছে তোমার মতোই মার্ক ছিল। মাঝে মাঝে আমার তো মনে হয় উরুকোতাকি তার সকল শিষ্যকে আমার খাবার হিসেবে পাঠায়। আমার তো এখনো মনে আছে আমি যখন সেই ছেলেটাকে এ সকল কথা বলেছিলাম সে অনেক কষ্ট পেয়েছিল, আর আমি সেই ছেলেটার প্রত্যেকটা অঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছিলাম। এগুলো শুনে তানজিরো প্রচন্ড রেগে যায়, আর সে ডেমনটার উপর হামলা করে দেয়। তানজিরোকে একটা পাঞ্চ মেরে দূরে সরিয়ে দেয়। তানজিরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান থাকা অবস্থায় তানজিরো তার ছোট ভাইকে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে তানজিরো আবার জ্ঞান ফিরে আসে। আর এটা দেখে ডেমনটা তানজিরোর উপর হামলা করে দেয়। তানজিরো তার তলোয়ার দিয়ে ডেমনটার হাতগুলো কাটতে থাকে, কিন্তু কোনো লাভই হচ্ছিল না, কারণ ডেমনটা সঙ্গে সঙ্গে তার হাতগুলোকে রিজেনারেট করে ফেলছিল। ডেমনটা বলে, সেই ছেলেটাও আমার মাথা কাটতে চেয়েছিল, কিন্তু সে যখন আমার কাছাকাছি এসেছিল সঙ্গে সঙ্গে আমি তার মাথাটাকে পুরো পিষে ফেলেছিলাম। এটা শুনে তানজিরো আরো রেগে যায়। সে ডেমনটার হাতগুলো কাটতে কাটতে তার মাথার প্রায় কাছাকাছি পৌঁছে গেছিল। ডেমনটা মনে মনে বলতে থাকে, তুমি আমার মাথা কাটতে পারবে না, তুমি যখনই আমার আরো কাছাকাছি আসবে তখনই আমি তোমার মাথাটাকে পুরো পিষে ফেলবো। কিন্তু তানজিরো তার সমস্ত শক্তি দিয়ে ডেমনটার মাথাটাকে কেটে ফেলে। এরপর ডেমনটার পুরো শরীর জ্বলতে শুরু করে। তখনই ডেমনটার তার পাস্টের কথা মনে পড়ে। তার মনে পড়ে যে সে ডেমন থাকা অবস্থায় তার সবচাইতে কাছের বড় ভাইকে সে মেরে ফেলেছে। এটা যখন ডেমনটার মনে পড়ে তখন সে খুবই দুঃখী হয়ে যায়। তানজিরো সে ডেমনটার শরীর থেকে খুবই দুঃখের স্মেল পেতে থাকে, তাই তানজিরো ডেমনটার জন্য দোয়া করে, আর সেই ডেমনটা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায়। তানজিরো এবার বলে, এই ডেমনটা যত মানুষকে মেরেছে সেই সকল মানুষের আত্মা এবার শান্তি পাবে। এরপর তানজিরো সেখানকার অনেক ডেমনের সাথে লড়াই করতে থাকে, আর সে তাদেরকে জিজ্ঞেস করে যে সে তার বোনকে ডেমন থেকে কিভাবে মানুষে পরিণত করবে, কিন্তু তানজিরো সেই প্রশ্নের কোনো উত্তরই পায় না। এরকম চলতে চলতে 7 দিন কেটে যায়, আর তানজিরো ফাইনাল সিলেকশনের পর্ব পার করতে পারে। তানজিরো দেখতে পায় তাকে নিয়ে মাত্র 4 জনই বেঁচে রয়েছে। তখনই সেই 2টা মেয়ে আবারও আসে, আর তাদের সবাইকে কংগ্রাচুলেশন জানায়। সে বলে, আপনারা ফাইনাল সিলেকশন পার করতে পেরেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অভিনন্দন। ডেমন স্লেয়ারের প্রায় 10টা র্যাঙ্ক রয়েছে, আপনারা এখন সবচেয়ে নিচের স্তরের র্যাঙ্কে রয়েছেন। এটা বলে মেয়েগুলো তাদের সবাইকে কাসুগাই কাক নামে একটা কাক দেয়, এবং বলে এই কাকগুলো বার্তা আদান প্রদানের জন্য কাজে আসবে।
কিন্তু সেখানকার একটা ছেলেকে কাকের বদলে চড়ুই পাখি দেওয়া হয়, কিন্তু কেন সেটা আমরা জানি না। তখনই সেখানকার একটা ছেলে বলে ওঠে, এ সকল বাজে কথা বাদ দিয়ে আমাকে আমার তলোয়ার ফেরত দাও। এটা বলে সেই ছেলেটা সেখানকার একটা মেয়ের চুল ধরে টানতে শুরু করে। তখন তানজিরো এসে বলে, এখনই তুমি ওকে ছেড়ে দাও, না হলে আমি তোমার হাত ভেঙে ফেলবো। ছেলেটা বলে, তাহলে ভেঙে দেখাতো। তানজিরো তার একটু শক্তি দেখিয়ে দেয়, ফলে ছেলেটা আর কিছুই বলে না। এরপর মেয়েগুলো তাদের তলোয়ার বানানোর জন্য তাদের সবাইকে এক ধরনের স্টিল বাছাই করতে বলে, কিন্তু আমার কাছে সেগুলো দেখতে কেন জানি পাথরের মতো লাগছিল। তখনই আমরা সমস্ত ডেমন স্লেয়ারের মাস্টারকে দেখতে পাই। এনারকা কেনাকে খবর দেয় যে ফাইনাল সিলেকশনে মাত্র 4 জনই বেঁচে গেছে। এরপর আমরা তানজিরোকে দেখতে পাই যে খুবই ক্লান্ত হয়ে গেছিল। সে খুবই কষ্টে উরুকোদাকির ঘর অব্দি পৌঁছে যায়। সে সেখানে বসে দেখতে পায় নেজুকো ঘুম থেকে উঠে গেছে। এটা দেখে তানজিরো অনেক খুশি হয়। উরুকোদাকি তানজিরোকে জীবিত দেখে অনেক খুশি হয়। সে তানজিরোকে জড়িয়ে ধরে। এরপর উরুকোদাকি তানজিরোকে বলে, এবার তুমি তৈরি সকল ধরনের ডেমনের সাথে লড়াই করার জন্য। তবে একটা কথা মনে রাখবে, এই সকল ডেমনের মধ্যে কিছু ডেমন ব্লাড ডেমন আর্ট ব্যবহার করে, যেগুলো তাদেরকে আরো শক্তিশালী করে তোলে। প্রথম পার্ট এখানেই শেষ হয়ে যায়, পরবর্তী পার্ট খুবই দ্রুত আসবে। তাই তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়।